আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরীক্ষা ছাড়াই এইচএসসি ফল প্রকাশে সংসদে আইন পাস। ফেব্রুয়ারিতে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা। কাল ভারত থেকে আসছে 50 লাখ ডোজ ভ্যাকসিন। করোনা রোগীদের অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিল সরকার। সিটি নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম চট্টগ্রাম নগরী। সহনশীল আচরণ করতে প্রার্থীদের প্রতি আহ্বান সিইসির। এবং রাজধানীর অর্ধকোটি মানুষের জন্য পাবলিক টয়লেট মাত্র 91টি, বেশিরভাগই ব্যবহার অনুপযোগী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরীক্ষা ছাড়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আইন সংশোধনের প্রস্তাব পাশ হয়েছে জাতীয় সংসদে। আগামী দুদিনের মধ্যে আইনটি গেজেট আকারে প্রকাশ করা হবে, আর এরপরই এইচএসসির ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় আগামী মাসের যে কোনো দিন সীমিত পরিসরে স্কুল কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সংসদে পাশ হলো ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স 1961-র সংশোধিত বিল। এখন থেকে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স 2021-এর আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল যুক্ত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। প্রচলিত আইনে অটো পাসের কোনো সুযোগ ছিল না। যে কোনো দুর্যোগ, মহামারী বা সরকারি সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের যদি কখনো অটো প্রমোশন দিতে হয়, সেক্ষেত্রে সংশোধিত আইনটি কার্যকর ভূমিকা রাখবে। ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স 1961-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিল স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ হলো। 4 তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাসরুম প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন সীমিত পরিসরে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। আমরা অবস্থা বুঝে এবং আমাদের যে জাতীয় পরামর্শ কমিটি আছে তাদের সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী আমরা কোন দিন থেকে খুলব সেটি আমরা ঘোষণা করব। দশম এবং দ্বাদশকে নিয়ে আসব তাদের পরীক্ষা দেওয়ার সেই প্রস্তুতির স্বার্থে। বাকিদের আমরা প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে আমরা খোলার কথা এই জন্যই বলছি যে তারা একদিন করে আসবে। পরে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অধিবেশনে উপস্থিত ছিলেন। সেই বিষয়গুলোকে নিয়ে সময় সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এই ধরনের কোনো সুবিধা পেয়েছে। কাল ভারত থেকে আসছে 50 লাখ ডোজ করোনার ভ্যাকসিন। এসব টিকা নিরাপদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্মুখ সারির যোদ্ধাদের পর তিনি নিজে সহ অন্য মন্ত্রীরাও টিকা নেবেন। বেসরকারিভাবে এখনই টিকা আনার অনুমতি দেওয়া হচ্ছে না বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, কোভিড-19 রোগীদের অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। এর ফলে এখন থেকে কিট দিয়ে অ্যান্টিবডি টেস্ট করা যাবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনা আক্রান্ত বিশ্বে আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন। এর মধ্যে ভারত থেকে বাংলাদেশে এসেছে 20 লাখ ডোজ টিকা। সোমবার আসছে আরও 50 লাখ। এই 70 লাখ ডোজ টিকা দেয়া যাবে 35 লাখ মানুষকে। কিন্তু ভারত থেকে আনা ভ্যাকসিন নিয়ে চলছে নানা নেতিবাচক প্রচারণা। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, অন্য যে কোনো টিকার চেয়ে এটি নিরাপদ। ভারতে বহু লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। ইউকেতেও বহু লক্ষ লোককে এই ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। কাজে এখানে ট্রায়াল করার আর কোনো প্রশ্ন এখানে জাগে না। 3 কোটি ভ্যাকসিন ট্রায়ালের জন্য প্রয়োজন হয় না। কাজে এটা আমরা লোককে দেওয়ার জন্য এনেছি, জেনে শুনে এনেছি। যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে করোনা ভাইরাসের জন্য তৈরি হয়েছে তার মধ্যে আমরা মনে করি এটা খুব নিরাপদ। 50 লক্ষ চলে আসবে আশা করছি। যে ভ্যাকসিন নিতে চায় তাকে আমরা আহ্বান করব নেওয়ার জন্য। এখানে কোনো জোর প্রয়োগের কোনো বিষয় নাই।
ভ্যাকসিন নিয়ে জনমনে আস্থা ফেরাতে সরকারের শীর্ষ ব্যক্তিদের টিকা নেয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর দেননি স্বাস্থ্যমন্ত্রী, তবে জানান মন্ত্রীরাও সময় হলেই টিকা নেবেন। ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। আমাদের অনেকেই ভ্যাকসিন চাচ্ছে, অনেকে সিনিয়র ব্যক্তি যাদের আপনার নাম জানার চেষ্টা করছেন, শোনার চেষ্টা করছেন, তারা অনেকেই চাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি না। আমরা আগে ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকে দিব এবং যারা ভলান্টিয়ার করবে, তারপরে আমরা সকলেই নিব, আমরাও নিব। জাফরুল্লাহ সাহেব কি বলল এটা ওনার বিষয়, ব্যক্তিগত বিষয়। ওনার যদি ভ্যাকসিন প্রয়োজন হয় তাহলে ওনাকে আমরা প্রাধান্য অগ্রাধিকার দিব ভ্যাকসিন ওনাকে দেওয়ার জন্য। তিনি জানান বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে টিকা আনার অনুমতি দিচ্ছে না সরকার। বেসরকারি ভাবে তো এক ভ্যাকসিন আনার কোনো এখন পর্যন্ত অনুমোদনই দেওয়া হয়নি। আমরা সরকারি টিকা দেওয়ার একটা পর্যায়ে গেলে পরে চিন্তা ভাবনা করব যে বেসরকারি দেওয়া যায় কিনা। এছাড়াও করোনা পরীক্ষার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। অ্যান্টিবডি টেস্ট করার জন্য অনুমোদন দিয়ে দিচ্ছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চুক্তি অনুযায়ী সোমবার সকাল 11:30টায় বিশেষ ফ্লাইটে ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। সন্ধ্যায় গুলশান বাসভবনের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ভ্যাকসিনের প্রথম চালানের 50 লাখ ডোজ বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে বেক্সিমকো টঙ্গীর ওয়্যারহাউসে। পরে সরকারের তালিকা ধরে টিকা পৌঁছানো হবে দেশের 64 জেলায়। চুক্তি অনুযায়ী ভারত যে দামে টিকা পাবে, বাংলাদেশও একই দামে টিকা পাবে বলে জানান পাপন। রিসিভ করার পরে এটাকে সংরক্ষণ করা, ওয়্যারহাউজিং করা। বেক্সিমকো ফার্মা কোনোদিন কোনো ভ্যাকসিন ব্যবসার সাথে ছিল না। এই সমস্ত কিছু আমাদেরকে নতুন করে করতে হচ্ছে। এইরকম এগ্রিমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় না। এখানে কনফিউশনের সুযোগ কিন্তু নাই কোনো। ইন্ডিয়ান গভর্নমেন্ট যে দামে কিনবে, আমাদের গভর্নমেন্ট সেই দামে পাবে, ফিনিশড। কাজে এখানে আর কোনো আমরা যদি বেশি দামে কিনে, তখন সে মানুষ ধরতে পারে এই কথা ছিল কম দাম, ওই দামে নেওয়ার বেশি দামে নিয়েছে, তখন আমার কোনো আপত্তি নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম বন্দর নগরী। এদিন আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন চলচ্চিত্র জগতের শিল্পীরা। এদিকে প্রার্থীদের সহনশীল আচরণ করতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। চট্টগ্রাম প্রতিনিধি সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচারণাও সরগরম হয়ে উঠছে চট্টগ্রাম নগরী। প্রচারণা শেষ হওয়ার একদিন আগে প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের পক্ষে ভোট চাচ্ছেন। রোববার সকাল থেকেই নগরীর বিভিন্ন অলিগলিতে গিয়ে ভোট চান আওয়ামী লীগ মেয়র প্রার্থী। এ সময় তিনি ভোটারদের দেন নানা প্রতিশ্রুতি। এদিন তার পক্ষে প্রচারণায় নামেন চলচ্চিত্র জগতের এক ঝাঁক তারকা। আমরা মনে করি চিটাগাংবাসী রেজাউল করিম ভাইয়ের হাত ধরে চিটাগাংকে আরো সমৃদ্ধ করবে। চট্টগ্রামবাসীরা সবাই ভোট দিয়ে আগামী 27 তারিখে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে সুসংগত করবে। উনি জয়যুক্ত মানে আমাদের নৌকা জয়যুক্ত হয়। নির্বাচনে ভোটারদের উৎসাহ দিতে এবং উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে সর্বস্তরের মানুষ নৌকার পক্ষে প্রচারণায় নেমেছেন বলে জানান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম। এই নৌকায় ভোট দেওয়ার জন্য, জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, আরও সচেতন করার জন্য ওনারা প্রচারণায় অংশগ্রহণ করেন। এদিকে বিএনপি মেয়র প্রার্থী শাহাদাত হোসেন এবং কাউন্সিলররাও নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। নগরীর অলিগলিতে গিয়ে তারা ভোট চান। আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে, মিথ্যা সাজানো মামলা দিচ্ছে, ঘরে ঘরে গিয়ে ভয় ভীতি প্রদর্শন করছে। চট্টগ্রাম সিটি নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে কয়েক দফা সহিংসতার ঘটনা ঘটে। প্রায় সংঘর্ষে জড়াচ্ছেন কাউন্সিলর এবং মেয়র প্রার্থীর
সমর্থকরা। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের ধৈর্য ও সহনশীল হওয়ার আহ্বান জানান। পরে নির্বাচনে বিএনপি প্রার্থীর হয়রানির অভিযোগ ও সাধারণ ছুটি নিয়ে কথা বলেন সিইসি। ফৌজদারি অপরাধ হয়ে থাকে আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আগেও বলেছিলাম কমিশনার, এই মেট্রোপলিটন কমিশনার সাহেবকে আজকে বলেছি, সেই সুযোগে যেন কোনো নিরপরাধ লোক যারা ওই সংঘাতের সাথে সম্পৃক্ত না, তারা যেন হয়রানির সম্মুখীন না হন। আগামী 27 জানুয়ারি সুষ্ঠুভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন, এমনটাই আশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার নির্বাচনী অফিসে বিএনপি কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, বিএনপি কাউন্সিলর প্রার্থী ইয়াসিন চৌধুরী আশুর সমর্থকরা সরকার দলীয় প্রার্থীর অফিসের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়, ছিঁড়ে ফেলে পোস্টার ও ব্যানার। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হন আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থীর স্ত্রী শান্তাসহ কয়েকজন। আওয়ামী লীগের প্রস্তাবিত জেলা কমিটিগুলো যাচাই বাছাই করছে 8 বিভাগের জন্য গঠিত কেন্দ্রীয় কমিটি। এর পরপরই দলীয় সভাপতির সম্মতি নিয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যে সকল কাউন্সিলর প্রার্থী বিদ্রোহ করছেন তারা কঠোর সাংগঠনিক শাস্তির আওতায় পড়বেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যে সকল কাউন্সিলর এখনো বিদ্রোহ থেকে সরে দাঁড়াননি, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে একই ব্যবস্থা গ্রহণ করা হবে। তারাও ভবিষ্যতে শুধু মনোনয়ন নয়, দলেরও কোনো গুরুত্বপূর্ণ পদ পাবেন না। এছাড়া কোনো নেতা বা কোনো জনপ্রতিনিধি বিদ্রোহে উস্কানি দিলে তাদের বিষয়েও দল নজরদারিতে রেখেছে এবং তাদের ব্যাপারেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবশ্যই করা হবে। ভারতের বিরোধিতা করাই কিছু রাজনৈতিক দলের মূল এজেন্ডা হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণে রাজধানীতে আয়োজিত সভায় তিনি একথা বলেন। এ সময় ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ভারত বাংলাদেশ একসাথে কাজ করছে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। নানা আলোচনা সমালোচনা সত্ত্বেও ভারত সরকারের পক্ষ থেকে 20 লাখ করোনা ভ্যাকসিন উপহার পেয়েছে বাংলাদেশ। এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় কিছু মানুষের লোক দেখানো ভারতের বিরোধী বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। বাংলাদেশে কিছু রাজনৈতিক শক্তি আছে যাদের রাজনৈতিক মূল এজেন্ডা হচ্ছে ভারত বিরোধিতা। যেই দেশের সাথে আমাদের 3 দিকের সীমান্ত, যেই দেশ আমাদের একটি বৃহৎ প্রতিবেশী, সেই দেশের সাথে বৈরী সম্পর্ক রেখে কখনো এই দেশের উন্নতি সম্ভবপর নয় এবং সেই দেশের বিরোধিতা করে রাজনীতি করে এই দেশের উন্নতিও সম্ভবপর নয়। তা আমি আশা করব যারা ভারত বিরোধিতাকেই মূল প্রতিপাদ্য মনে করে রাজনীতিটা করেন তারা আসলে ভুল পথে হাঁটছেন। বাংলাদেশ ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত সরকার এদেশের মানুষের পাশে রয়েছে। Cooperating in the fight against coronavirus is just one example, but there is so much more we can do together to realize the vision of Bangladesh and India as progressive, prosperous countries living side by side, but in peace, in harmony, and with the greatest possible ease of cooperation at the people-to-people level, at the business-to-business level. নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের শিক্ষা কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারত থেকে আনা করোনা ভ্যাকসিন নিয়ে জনমনে সন্দেহ ও অনাস্থা রয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশবাসীর আস্থা অর্জনে সবার আগে প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের আলোচনা সভায় তিনি সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন মইনুল আহসান। 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের বাইরে থাকা
বিরোধী রাজনৈতিক দলগুলোকে একক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে বিএনপি ও এর মিত্ররা। তারই ধারাবাহিকতায় ৬৯-এর গণঅভ্যুত্থান দিবসকে সামনে রেখে নাগরিক ঐক্যের ব্যানারে বিভিন্ন দলের নেতারা জাতীয় প্রেস ক্লাবে এক মঞ্চে হাজির হন। অনুষ্ঠানে বক্তারা ভারত থেকে আসা করোনা ভাইরাসের টিকার মান ও কার্যকারিতা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানান। মানুষের এই সন্দেহ, মানুষের যে অনাস্থা, এগুলো দূর করার জন্য পৃথিবীর অন্যান্য সভ্য দেশগুলোতে যা করেছে, রাশিয়াতে পুতিন নিয়েছে, আমেরিকাতে বাইডেন নিয়েছে, আমি বলবো যে প্রধানমন্ত্রী আজকে আপনি প্রথম টিকাটা নিয়ে মানুষকে বলেন যে এটাতে ভয়ের কিছু নেই। ইউরোপিয়ান ইউনিয়ন এই একই টিকা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনছে প্রতি ডোজ $2.23 দিয়ে, ভারতও কিনছে $2, $2.5 দিয়ে, কিন্তু বাংলাদেশের কিনছে $5 দিয়ে। নেতারা দেশের বর্তমান পরিস্থিতিকে অস্বাভাবিক উল্লেখ করে ক্ষমতায় পরিবর্তন আনতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে মাঠে নামার তাগিদ দেন। যদি এক মঞ্চে আসতে আপনাদের সমস্যাও থাকে, তাহলে যেরকম করে এরশাদ সরকারের আমলে আন্দোলন করেছিলাম, 7 দল এক জায়গায়, 8 দল এক জায়গায়, 5 দল এক জায়গায়, জামাত ইসলামী আরেক জায়গায়, কিন্তু যুগপৎ একই কর্মসূচি, একই দিন, একই সময় সরকারের। আমেরিকান প্রেসিডেন্টকে অসম্মান নিয়ে পেছনে দরজা দিয়ে চলে যেতে হয়েছে। আজকে আপনাকেও আমরা বলতে চাই, অসম্মানিত হয়ে পেছনে দরজা দিয়ে যাওয়ার আগেই আপনি সিদ্ধান্ত নিয়ে যেন সম্মান নিয়ে যেতে পারেন, তার ব্যবস্থা করুন। চলমান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারা বলেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটের নামে জনগণের সাথে প্রহসন করা হচ্ছে। কথা বলে মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী ঢাকায় যন্ত্রণার আরেক নাম পাবলিক টয়লেট। 2 কোটি বসতির এ শহরে ভাসমান প্রায় 30 লাখ শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। বাইরে থেকে প্রতিদিন আসা যাওয়া করছে আরও প্রায় 10 লাখ। এই অর্ধকোটি মানুষের জন্য রাজধানীতে গণ টয়লেট আছে মাত্র 91টি, যার অনেকগুলি ব্যবহারের অযোগ্য। সংকট নিরসনে 24টি নতুন পাবলিক টয়লেট নির্মাণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শরীফুল আলমের রিপোর্ট। রাজধানী ঢাকা, জীবন ও জীবিকার তাগিদে এ শহরে মানুষের যাতায়াত সব সময়। নিরুপায় হয়ে ব্যস্ত নগরীতে লজ্জা ভুলে চলার পথেই অনেকেই প্রাকৃতিক ডাকে সাড়া দেন। বাসাবাড়ি থেকে সারাদিনের জন্য কাজে বের হয়ে অনেককেই খুঁজতে হয় পাবলিক টয়লেট, কিন্তু তা পাওয়া বেশ কঠিন। মহাখালী বাস টার্মিনালে পাবলিক টয়লেট আছে 3টি। অবকাঠামো থাকলেও স্বাস্থ্যসম্মত উপকরণ না থাকায় যাত্রীরা বাধ্য হয়েই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তা ব্যবহার করছেন। আবার ইজারার দায়িত্বে পুরুষকর্মী হওয়ায় মহিলারা সেই পাবলিক টয়লেট ব্যবহার করতে চান না। এসব গণ টয়লেট বেশিরভাগই শিশু, নারী ও প্রতিবন্ধী বান্ধব নয়। এখানে টিস্যু ছিল না, নোংরা। যেহেতু আমরা পে করে এখানে ইউরিন ডিসচার্জ করতে, তো সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ফ্যাক্ট। স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট রয়েছে রাজধানীতে, সেখানে মহিলা ও পুরুষদের জন্য আছে আলাদা আলাদা ব্যবস্থাও, কিন্তু এমন সুবিধা একেবারেই কম। এখনকার যে টয়লেটগুলো, ওইগুলোতে আমরা মানে এক ধরনের বাসার একটা ফিল পাই। জনবহুল এলাকা, এই এলাকায় যে এমন একটা ওয়াশরুম আছে, সেটা যদি আরো উন্নত করা হোক তাহলে আমাদের জন্য, সবার জন্য ভালো হবে। টয়লেটগুলো ভালো রাখাটা, এটা একটা নতুন সূচক হিসেবে আমাদেরকে সামনে নিয়ে আসা দরকার, এবং এখানে আসলে যিনি ব্যবহার করেন তার সচেতনতা, তার ব্যবহারিক পরিবর্তন আনা দরকার। ন্যাশনাল হাইজিন এজেন্ডা 2021-এ বাংলাদেশের জন্য অন্যতম একটা কাজ হিসাবে হাতে নেওয়া দরকার, যেখানে সরকার, রাষ্ট্র এবং জনগণ সবারই কিন্তু ভূমিকা রাখার প্রয়োজন আছে। দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পাবলিক টয়লেট আছে 60টি, আর বেসরকারি উদ্যোগে আধুনিক টয়লেট রয়েছে আরও 31টি। এখনো 24টি টয়লেটের ফান্ড কিন্তু আমার কাছে আছে। আমি জনগণকে বলবো, আপনারা আমাকে জায়গা দিন। ঢাকায় প্রতিদিন অন্তত 50 লাখ মানুষ পাবলিক টয়লেট ব্যবহার করেন। তাদের জন্য শুধু পাবলিক টয়লেট নির্মাণ করলেই হবে না, তা টেকসই ও রক্ষণাবেক্ষণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ জোরদারের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে যাওয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সত্য নয় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এফডিসিতে এটিএন বাংলা স্টুডিওতে অনুষ্ঠিত ছায়া সংসদে তিনি একথা বলেন। এ সময় করোনা মহামারীতে সরকারের দেয়া প্রণোদনার টাকা সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর প্রভাব পড়েছে বাংলাদেশের শিল্প খাতেও। করোনার কারণে বড় শিল্পের জন্য প্রায় 100% ঋণ বিতরণ করা হয়, তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিতরণ করা হয় মাত্র 20%। শিল্প খাতে করোনার অভিঘাত মোকাবিলায় সরকারি উদ্যোগ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে বিতর্কিকরা তুলে ধরেন প্রণোদনা প্যাকেজের নানা দিক। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, করোনা মহামারীর মধ্যে প্রণোদনার টাকা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঠিকভাবে পৌঁছায়নি বলেই সামাজিক খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। নতুন দরিদ্রের হার নিয়ে আমার একটা মন্তব্য আছে। আমি অত্যন্ত অগ্রগামী একটি খবরের কাগজের সংখ্যা দেখেছি, কিন্তু তারা, আমি ভুল না করলে তারা কিন্তু সময়ের কথা সানেমের একটা রিপোর্ট থেকে তারা একটু তথ্য তুলে ধরেছেন, কিন্তু সঠিক সময়টা উল্লেখ করেননি। আমিও জানি 41-42 ছিল ইন দ্য মান্থ অফ এপ্রিল মে। এখন এটা গড়িয়ে গড়িয়ে আবার পুনরায় খুব কাছাকাছি চলে গেছে। আমাদের ধারণা এখন 22-23-এর মধ্যে আছে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকারের কাছ থেকে ঋণ নেয়া শিল্প মালিকরা সঠিক পথে অর্থ ব্যয় করছে কিনা তা নজরদারি করার প্রয়োজনীয়তা রয়েছে। যারা ঋণ প্রদান করে নাই, করোনা তাদের ভাগ্য খুলে দিয়েছে। আজকে তাদের করোনার সময়ে তাদের ঋণ প্রদান করবার কথা, রিশিডিউল না হবার কথা, অথবা তারা আইনের আশ্রয় যাবার কথা, কিন্তু করোনা তাদের ভাগ্য খুলে দিয়ে তারা আবার পুনরায় ঋণ নিয়েছে। এই যে প্রণোদনা প্যাকেজ যতগুলি শিল্প প্রতিষ্ঠান বা বড় বড় প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে, সেটি সরকার অবশ্যই ভালোভাবে আবার দেখবেন তারা সেই প্রণোদনাটা কাজে লাগিয়েছে কিনা, নাকি সেই প্রণোদনা দিয়ে আবারও বাড়ি গাড়ি অট্টালিকা করে, দ্বৈত হোম তৈরি করে, দ্বিতীয় পাসপোর্ট তৈরি করে, বাংলাদেশ থেকে পিকে হালদার মতো টাকা বিদেশে পাঠিয়ে দিয়ে আবারও এই দেশের অর্থনৈতিক খাতকে ভঙ্গুর করে দিয়েছে কিনা, সেটি কিন্তু আমাদেরকে ভাবতে হবে। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজের বিতর্কিকদের হারিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতর্কিকরা জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রামের প্রথম শিল্পী হিসেবে কপিরাইট সনদ পেল সঙ্গীতজ্ঞ আব্দুল গফুর হালির কালজয়ী গান। দুপুরে রাজধানীর কপিরাইট কার্যালয়ে আব্দুল গফুর হালির রিসার্চ সেন্টার ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এবং সেক্রেটারি নাসিরউদ্দিন হায়দারের হাতে গফুর হালির 300 আঞ্চলিক ও মাঝভান্ডারি গান এবং 6টি আঞ্চলিক নাটকের কপিরাইট সনদ তুলে দেন কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী। গফুর হালির জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে দেখে যারে মাঝভান্ডারি, সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা, পাঞ্জাবিওয়ালা। কপিরাইটের মাধ্যমে পাওয়া সব টাকা শিল্পীর পরিবারকে দেওয়ার ঘোষণা দেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। গফুর হালির 2000-এরও বেশি গানের মধ্যে 76টি মাঝভান্ডারি গান জার্মান ভাষায় অনুবাদ করা হয়। তার গান নিয়ে গবেষণা করছেন বিশ্বখ্যাত নৃবিজ্ঞানী পিটার বাটুসি ও মার্কিন সঙ্গীত গবেষক ডক্টর বেঞ্জামিন ক্রাকাওয়ার। আমরা কিছু গবেষণা করতেছি আঞ্চলিক গান নিয়ে, চট্টগ্রামের বিশেষ করে ওগুলো নিয়ে গবেষণা হবে, ওগুলো পুনরুদ্ধার হবে এবং ওগুলোকে যাতে আর্কাইভে রাখা যায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। আগামী 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্যারেডে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশি সেনারা। সশস্ত্র বাহিনীর 122 সদস্যের একটি কন্টিনজেন্ট এতে অংশ নিচ্ছেন। মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতার কৃতজ্ঞতা জানাতে ওই প্যারেডে অংশ নিচ্ছেন বাংলাদেশি সেনারা। শনিবার অনুষ্ঠিত হয় চূড়ান্ত অনুশীলন। নেতৃত্ব দেন কর্নেল মোতাসিম হায়দার চৌধুরী। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ।
মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের ২৫০০-এ ঈশানবাবু ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে সোনারগাঁ পাকুন্দা উদয় সংঘ। প্রতিযোগিতার ফাইনালে তারা ২-১ গোলে পরাজিত করে রূপগঞ্জ 7 স্টার ক্লাবকে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফাইনালের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। এ সময় ২৫০০ উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য রমিন রহমান উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। চট্টগ্রামে আগামীকাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও ভালো পারফরম্যান্স দেখাতে চায় বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা জানান স্বাগতিক দলের অধিনায়ক তামিম ইকবাল। এ সময় ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ রডি ইস্টউইক বলেন, ব্যাটিংয়ে তাদের আরও উন্নতি দরকার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকাল 11:30টায় শুরু হবে ম্যাচটি। রিপোর্ট করছেন SM আশরাফ। স্পিনার মেহেদী হাসান মিরাজ তার বোলিং ধার বাড়াতে অনবরত বোলিং করে যাচ্ছেন। আরেক পাশে সাকিব আল হাসান নেট অনুশীলনে ঝালিয়ে নিচ্ছেন তার ব্যাটিং গ্রিপ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডের আগে স্বাগতিকরা অনুশীলনে এতটুকু ঘাটতি রাখতে চায়নি। বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল বলেন, সিরিজ নিশ্চিত হলেও তাদের লক্ষ্য হোয়াইট ওয়াশ। I hope this continues. Got an important game tomorrow. Yes, we have won the series, but as I said, there's 10 more points up for grabs. দ্বিতীয় ওয়ানডের পরই দেশ সেরা ওপেনার জানিয়েছিলেন অন্যদের সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে কে বাদ পড়ছেন আর কে দলে ঢুকছেন তা নিশ্চিত করেননি চট্টলার ছেলে। We might have very few changes, but I'm sure whoever is coming in, they all are match winners. They have done well in the past whenever they have played well. অন্যদিকে 2 ওয়ানডেতেই 150-র নিচে অল আউট হওয়া ক্যারিবীয়দের ভাবনায় তাদের ব্যাটিং পারফরমেন্স। They're not getting scores, and so you're going into a lot of the players are going into the unknown. They're not accustomed to playing big scores on the board. They teams are very comfortable defending. ওয়ানডেতে এ পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে 40 ম্যাচে, যেখানে টাইগারদের জয় 17টিতে আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 21 ম্যাচে। SM আশরাফ, ATN বাংলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ জিতলেও ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্রের সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সাদা কালো শিবির। প্রথমার্ধে যোগ করার সময় স্পট কিকে মোহামেডানকে এগিয়ে দেন সোলেমান দিয়াবাতে। বিরতি থেকে ফিরে খেলার 56 মিনিটে লোপেজ রড্রিগেজ শেখ রাসেলের হয়ে সমতাসূচক গোলটি করেন। এদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মেহেদী হাসানের দেয়া একমাত্র গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। পরীক্ষা ছাড়াই HSC ফল প্রকাশে সংসদে আইন পাশ। ফেব্রুয়ারিতে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা। কাল ভারত থেকে আসছে 50 লাখ ডোজ ভ্যাকসিন। করোনা রোগীদের অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিল সরকার। সিটি নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম চট্টগ্রাম নগরে। সহনশীল আচরণ করতে প্রার্থীদের প্রতি আহ্বান CEC। এবং রাজধানীর অর্ধকোটি মানুষের জন্য পাবলিক টয়লেট মাত্র 91টি, বেশিরভাগই ব্যবহার অনুপযোগী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।